হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ট্রান্সলেশন রাইটিং। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সেটা পিএসসি ডাব্লিউবিসিএস হতে পারে, পিএসসি মিসলেনিয়াস হতে পারে, পিএসসি ক্লার্ক হতে পারে, এলডিএ, এলডিসি, ব্যাংক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে ট্রান্সলেশন করতে হয়, সেখানে আমাদের অনেক স্টুডেন্টকে একটা সমস্যায় পড়তে হয়। যারা ইংলিশটাকে ভালোভাবে জানে না, তারা এই ট্রান্সলেশন পার্টে এসে বা এই রাইটিং স্কিলের পার্টে এসে তাদেরকে একটু সমস্যায় ভুগতে হয়। এর আগের ক্লাসে আমরা প্রেসি নিয়ে আলোচনা করে নিয়েছি, তোমরা ওটা দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকে আমরা তাহলে আলোচনা করব ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস জানতে হবে। প্রথমে জানতে হবে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করতে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমাদের যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। যদি আমাদের টেন্স নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, আমরা ট্রান্সলেশন কোনোটাই ভালোভাবে করতে পারবো না। কেন পারবো না? আমরা দেখেছি যে প্যাসেজগুলো আমাদের দেয়, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে বলে, সেখানে বিভিন্ন রকম টেন্সে লেখা হয়। কোনোটা প্রেজেন্ট ইনডিফিনিট, তো কোনোটা পাস্ট ইনডিফিনিট, তো কোনোটা ফিউচার ইনডিফিনিট, তো কোনোটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো কোনোটা পাস্ট কন্টিনিউয়াস, কোনোটা ফিউচার কন্টিনিউয়াস। এরকমভাবে আমাদের সেন্টেন্সগুলো দেওয়া থাকে। তাই এই সব টেন্স যদি আমাদের ধারণা ক্লিয়ার না থাকে, আমরা তো ওই জিনিসগুলো কোনোভাবেই করতে পারবো না। এই তো গেল টেন্স 1 নম্বর। এরপরে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট শুধু ট্রান্সলেশনের ক্ষেত্রে নয়, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কেন প্রযোজ্য? আমাদের যদি সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট ঠিক জানা না থাকে, আমরা একটাও সেন্টেন্স সঠিক লিখতে পারবো না, সবই আমাদের ভুল হবে। যেমন আই ইট রাইস, এটা আয়ের পরে ইট বসলো, কিন্তু যখন ওটাকে হি বসাবো বা সি বসাবো, তখন হি অথবা সি ইটস রাইস, ওটার সাথে এস যোগ হয়ে গেল। এটা হচ্ছে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট গেল। আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম। সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টের ক্লাস আছে, তোমরা দেখে নেবে। সাবজেক্ট আর ভার্ব আমরা যদি এগ্রিমেন্ট ঠিক রাখতে পারি, আমরা যদি সাবজেক্টের পরে ভার্ব কী বসবে সেটা আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি এসে যায়, তাহলে আমাদের সেন্টেন্স লেখা থেকে, ঠিক সেন্টেন্স লেখা থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে 1 গেল টেন্স, 2 গেল সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট। 3 সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি। স্টক অফ ওয়ার্ড ছাড়া আমরা একটাও সেন্টেন্স লেখাটা কি আমাদের পক্ষে সম্ভব? আমরা যদি খাওয়া ইংরেজি না জানি, তাহলে আমরা কি করে লিখবো আই ইট রাইস? ক্লিয়ার? তাহলে আমাদের স্টক অফ ওয়ার্ড থাকতেই হবে। স্টক অফ ওয়ার্ড সাথে সাথে আমাদের আর কি জানতে হবে? বিভিন্ন যে আমাদের ভার্ব থাকে, যেমন ইট, এট, ইটেন, এই যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, ইটিং, এই ফর্মগুলো আমাদের জেনে রাখতে হবে বিভিন্ন ভার্বের। তবেই কিন্তু আমরা সিচুয়েশান অনুযায়ী, টেন্সের ফর্ম অনুযায়ী আমরা সেই সেন্টেন্সগুলোকে গঠন করতে পারবো। তাহলে এই গেল 3 নম্বর রুল। আমাদের ভার্বের বিভিন্ন যে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, এই যে 4টে ফর্ম তোমরা যেটা জানো, V1, V2, V3, V4 এই নামে, কিন্তু যেটা যেমন জিনিস সেটা তেমনভাবেই পড়বে। তাহলে এই হচ্ছে মেন 3টে গুরুত্বপূর্ণ জিনিস। এইবারে আমাদের সমস্যা কি আসে বিভিন্ন ট্রান্সলেশন করার ক্ষেত্রে, যে আমাদের বিভিন্ন বড় বড় বা ট্রিকি সেন্টেন্স দিয়ে দেয়, বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে সেন্টেন্স দিয়ে দেয়, তখন তাহলে আমরা কিভাবে ওটা ট্রান্সলেট করব? এই জিনিসটার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। তোমরা তোমাদের মতো করে যে সেন্টেন্সটা পড়লে, তোমরা তোমাদের নিজের মতো করে যেটা বুঝতে পারছো সেই অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী সেন্টেন্সটাকে সাজাবে। তাহলে কি সেন্টেন্সটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজানোটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট ট্রান্সলেশন করার ক্ষেত্রে। আমরা যদি সেন্টেন্সের সিকোয়েন্স ঠিক সাজাতে না পারি, তাহলেও কিন্তু আমাদের চলবে না। কারণ যেখানে আমরা বাংলাতে বলি আমি ভাত খাই, আই রাইস ইট, ওটা আমরা ইংরেজিতে যখন হয়ে যায় আই ইট রাইস, তাহলে দেখছো বাংলা আর ইংরেজির মধ্যে যে একটা হেরফের আছে। আমি ভাত খাই, খাইটা যেটা ভার্ব সেটা লাস্টে চলে গেল, কিন্তু যখন আমরা ইংরেজিতে বলছি আই ইট রাইস, সেই ইট ভার্বটা এসে গেল কোথায়? মিডিলে। তাহলে এই যে সেন্টেন্সের সিকোয়েন্স, এই যে সেন্টেন্সের বিভিন্ন ঘোরাফেরা, বিভিন্ন উল্টো পাল্টাভাবে ব্যবহার হওয়া, এইটাও আমাদের জেনে রাখতে হবে। আর একটা সবথেকে সহজে করতে গেলে যেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, ট্রান্সলেশন করতে গেলে এমন কোনো ওয়ার্ডের সম্মুখীন তোমরা হবে, বাংলা ওয়ার্ডের, যার তোমরা ইংরেজি মিনিং জানো না। ইংরেজি মিনিং না জানলেও ওই ওয়ার্ডটা নিয়ে তোমরা কিন্তু ঘাবড়াবে না। কেন ঘাবড়াবে না? কারণ তোমরা ওই ওয়ার্ডের নিজস্ব কোনো একটা মিনিং করে সেই মতো সেন্টেন্স লিখে দেবে নিজের মতো করে, দেখবে তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার পেলে। তাহলে ট্রান্সলেশন লিখতে গেলে আমাদের
মেন যে জিনিসগুলো মনে রাখতে হবে কি, টেন্স আমাদের ভালোভাবে শিখতে হবে, কোনো বিকল্প নেই। ভার্ব আমাদের ভালোভাবে শিখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা যেটাকে আমরা বলি সিনট্যাক্স শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। এছাড়া কি বিভিন্ন ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেমন গো, ওয়েন্ট, গান, গোয়িং, এরকম ফর্ম। এছাড়া সেন্টেন্সের সিকোয়েন্স, বাংলাতে যেমন সেন্টেন্স হবে ইংরাজিতে কিন্তু সেই সেন্টেন্সের সিকোয়েন্স বা স্ট্রাকচার একটু আলাদা হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সলেশনের মূল বিষয়। আর আমরা যদি একটা সহজ বাংলায় বুঝতে চাই, যেটা আমাদের বাংলা আছে সেটা আমাদের নিজের মতো করে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এই নয় যে তোমাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেমন আছে তেমনভাবেই ট্রান্সলেট করতে হবে। তোমরা যারা পারবে না, ওই সেন্টেন্সটাকে যদি নিজের মতো করেও দাঁড় করানোর চেষ্টা করো, লেখার চেষ্টা করো, তাহলেও দেখবে তোমরা ভালো নাম্বার পাবে। তাহলে এই জিনিসগুলো ট্রান্সলেশনের ক্ষেত্রে মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা কখনোই কারোর ভরসায় থাকবে না যে এ তোমাকে ট্রান্সলেশন করে দেবে চ্যানেলে, তবেই তুমি সেই জিনিসটাকে দেখবে। তোমরা এই যে আমরা ভিডিও দেখে শিখে নিচ্ছ, তোমরা তোমাদের নিজের মতো করে ট্রান্সলেশন রীতিমতো প্র্যাকটিস করবে যারা ইংরেজিতে একটু দুর্বল, এবং সেটা কোনো টিচারকে দিয়ে, তোমাদের যে কোনো টিচার হতে পারে ইংলিশের, তাকে দিয়ে চেক করে নেবে, তবেই তোমরা বুঝতে পারবে তোমরা কতটা ভালো নিজেদেরকে ডেভেলপ করতে পারছো, বা তোমাদের ইংলিশের যে রাইটিং স্কিলের দক্ষতা কতটা বেশি ডেভেলপ হচ্ছে। তাহলে তোমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। এই যে তোমরা ট্রান্সলেশন লেখাটা শিখে নিলে, কিভাবে করতে হয় সেটা শিখে নিলে, আমি তোমাদেরকে এক্ষুনি একটা এক্সাম্পলও দিয়ে দেবো কীভাবে সেটা আমি লাইভ এখানে তোমাদের করেই দেখিয়ে দেবো, ডেমো এখানে দেখিয়ে দেবো কীভাবে আমরা সেটাকে ছোট্ট ছোট্ট ভাগে করব। তাহলে তোমাদের মাথায় কি থাকবে, তোমরা এটাকে থেকে প্র্যাকটিস করে নিয়ে তোমরা তোমাদের নিজের মতো করে অনবরত ট্রান্সলেশন প্র্যাকটিস করে যাবে, তবেই তোমাদের ডেপথ আরও বেশি বাড়বে, তোমরা অনেক তাড়াতাড়ি ট্রান্সলেশন করতে পারবে যে কোনো জিনিসের। ক্লিয়ার? তাহলে এরপরে আমি তোমাদের একটা ডেমো দেবো। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, এরপর আমি আর একটা ট্রান্সলেশনের ক্লাস করব। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা একটু আমাদের স্ট্যান্ডার্ডটা ট্রান্সলেশনের কম রাখবো। এখানে আমি একটা LDA যে পরীক্ষা হয়েছিল গতবারে, সেখান থেকে একটা ট্রান্সলেশন নিয়েছি, সেটা আমি তোমাদেরকে করে দেখাবো। আমি কোয়েশ্চেন পেপার ডাউনলোড করে নিয়েছি। এরপরে আমরা দ্বিতীয় ক্লাসে একটু অ্যাডভান্স লেভেলে যাব, সেখানে আমরা WBCS এর একটা কোয়েশ্চেন পেপার থেকে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে সলভ করব, সেটা পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে আমরা LDA, যেটা কয়েক বছর আগে পরীক্ষা হয়ে গেছে, সেই নিয়ে একটা ট্রান্সলেশন করছি। এখানে আমরা তোমাদেরকে আমি ছোট্ট ছোট্ট করে পড়তে থাকবো এবং সেন্টেন্স ছোট্ট ছোট্ট করে লিখতে থাকবো, তোমরা দেখতে থাকো। এখানে আমি যে কোয়েশ্চেন পেপারটা নিয়েছি, সেটা আমি কোয়েশ্চেন পেপারটা আমার ফোনে ডাউনলোড করে নিয়েছি, তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমাদেরকে আমি কোয়েশ্চেন পেপারটাও পেস্ট করে দেবো, আগে তোমরা ছোট্ট ছোট্ট করে কীভাবে আমরা সেন্টেন্স লিখবো সেটা দেখো। এখানে কি বলছে, বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। বিজ্ঞান পাঠ এখন ছাত্রদের কাছে একটি উন্মাদনা। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, বিজ্ঞান পাঠ, সেটাকে আমরা কি লিখতে পারি, দ্য স্টাডি অফ সায়েন্স, দ্য স্টাডি অফ সায়েন্স। বিজ্ঞান পাঠ, দ্য স্টাডি অফ সায়েন্স। বিজ্ঞান পাঠ ছাত্রদের কাছে একটি উন্মাদনা। বিজ্ঞান পাঠ ইজ লাইক অ্যান এক্সাইটমেন্ট এজ লিখবো কি আমরা? না, কেন? অ্যান এর পরে সবসময় যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলার। ইজ অ্যান এক্সাইটমেন্ট টু দ্য স্টুডেন্টস। তাহলে এটা আমাদের কি দাঁড়ালো, দ্য স্টাডি অফ সায়েন্স, বিজ্ঞান পাঠ ইজ লাইক অ্যান এক্সাইটমেন্ট, একটা উন্মাদনা, টু দ্য স্টুডেন্টস, ছাত্রদের কাছে। তাহলে আমরা আমাদের নিজের মতো করে ওই বাংলা যে সেন্টেন্সটা আমরা পড়লাম, সেটা আমাদের নিজের মতো করে একটা ছোট্ট সেন্টেন্স লিখে দিলাম, তোমরাও সেটাই করবে। তারপরে কি বলছে, পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে কোনো প্রশ্ন চলে না। তাহলে পাঠ্যক্রম হিসাবে বিজ্ঞানের গুরুত্ব নিয়ে, দ্য ইম্পর্টেন্স
of science, the importance of science as curriculum, CURRICULUM, the importance of science, বিজ্ঞানের গুরুত্ব as curriculum, পাঠ্যক্রম হিসাবে। আমরা এখানে সিলেবাস লিখব না, ক্লিয়ার, আমরা এখানে কারিকুলাম লিখব। কেন লিখব? কারণ সিলেবাস আমরা পার্টিকুলার একটা সাবজেক্টের ক্ষেত্রে বলতে পারি, কিন্তু এখানে আমরা পুরো সায়েন্সের বিষয়টাকেই বোঝাতে চেয়েছি। দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স, বিজ্ঞানের গুরুত্ব অ্যাজ কারিকুলাম, পাঠ্যক্রম হিসাবে, ইজ, সেটাকে নিয়ে প্রশ্ন করা যায় না। তাহলে আমরা কি লিখতে পারি? আনকোয়েশ্চেনেবল, ইজ আনকোয়েশ্চেনেবল। তাহলে আমরা কি লিখলাম? দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স, বিজ্ঞানের গুরুত্ব অ্যাজ কারিকুলাম, দ্য ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যাজ কারিকুলাম, বিজ্ঞানের গুরুত্ব পাঠ্যক্রম হিসাবে, ইজ আনকোয়েশ্চেনেবল, প্রশ্নাতীত, মানে এটাকে প্রশ্ন করা যায় না এর গুরুত্বটাকে। তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে একটা ছোট্ট সেন্টেন্স কি সুন্দর লিখে নিলাম, তোমরাও লিখবে। তাহলে প্র্যাকটিস করতে হবে। এরপরে কি বলছে? বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। বিজ্ঞান পাঠের, ভালো করে দেখো, বিজ্ঞান পাঠের সুবিধা ও সম্ভাবনা অনেক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দ্য অ্যাডভান্টেজেস and probabilities PROBALITI, the advantages and probabilities of studying science is huge। তাহলে কি বলছে? the advantages and probabilities, অ্যাডভান্টেজেস মানে আমরা কি জানি? সুবিধা, অ্যান্ড প্রবাবিলিটিস মানে সম্ভাবনা, অফ স্টাডিং সায়েন্স, বিজ্ঞান পড়ার সুবিধা এবং সম্ভাবনা, ইজ হয়, হিউজ অনেক বা অসীম। তাহলে অফের পরে আমাদের যে ভার্বটাকে বসবে তার সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। অফের পরে আমরা স্টাডি লিখব না, ক্লিয়ার? তারপরে কি বলছে? বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকেরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। কি বলছে? বিজ্ঞান পাঠ এখন এত জনপ্রিয় যে অধিকাংশ ছাত্র ও তাদের অভিভাবকেরা একেই জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। তাহলে আমরা কি লিখতে পারি? The study of science is so popular that most of the students and their parents have taken it to be the ultimate aim of their lives। তাহলে কি বলছে? দ্য স্টাডি অফ সায়েন্স, বিজ্ঞান পড়াটা, ইজ সো পপুলার, এতই জনপ্রিয়, দ্যাট যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্ররা, অ্যান্ড দেয়ার পেরেন্টস এবং তাদের অভিভাবকেরা, হ্যাভ টেকেন ইট, এটাকে গ্রহণ করেছে,
টু বি দ্য আলটিমেট এম অফ দেয়ার লাইফস, তাদের জীবনের একদম কি বলেছিল ওটা, আলটিমেট এম অফ দেয়ার লাইফ, তাদের জীবনের চরমতর লক্ষ্য হিসাবে সেটাকে তারা গ্রহণ করেছে। তাহলে ছোট্ট ছোট্টভাবে আমরা বুঝলাম। এরপরে কি বলছে, বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। ভালো করে দেখো, বিজ্ঞান পাঠের সুযোগ না পেলে জীবন অর্থহীন মনে করে। তাহলে আমরা কি বলতে পারি, দে থিঙ্ক দেয়ার লাইভস to be worthless if they do not get the opportunity to study science। তাহলে এবার ছোট করে আমরা বুঝিনি, দে থিঙ্ক তারা মনে করে, দেয়ার লাইফস তাদের জীবনকে, টু বি অর্থলেস একদম মূল্যহীন, ইফ দে যদি না তারা, ডোন্ট গেট দ্য অপরচুনিটি সুযোগ না পায়, টু স্টাডি সায়েন্স তারা তাদের জীবনকে মূল্যহীন মনে করে যদি তারা সায়েন্স পড়ার সুযোগ না পায়। তাহলে ক্লিয়ার। এরপরে কি বলছে, উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। তাহলে কি বলছে আমরা ছোট ছোট করে বুঝি, উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পাঠ করলে তবেই ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। তাহলে এটাকে আমরা ছোট্ট করে কি লিখতে পারি, এ স্টুডেন্ট, আমরা আমাদের মতো করে লিখব, এ স্টুডেন্ট উইল অনলি বি এলিজিবল, ELIGIBLE, eligible to study engineering বা or মেডিকেল, ডাক্তারি পড়াটাকে আমরা কি বলি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং or মেডিকেল, ইফ হি অথবা সি লিখতে পারি আমরা, ইফ হি or সি হ্যাজ স্টাডিড সায়েন্স ইন হায়ার সেকেন্ডারি। তাহলে আমরা কি বলতে পারি, এ স্টুডেন্ট একজন উইল অনলি বি এলিজিবল, তখনই সে যোগ্য হবে, টু স্টাডি ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়ার জন্য, ইফ হি অথবা সি হতে পারে, ইফ হি হ্যাজ স্টাডিড যদি সে পড়ে থাকে, সায়েন্স ইন হায়ার এডুকেশন, ইন হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স পড়ে থাকে তবেই ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলে পড়ার সুযোগ পাবে। এখানে স্টুডেন্ট না থাকলেও আমরা ওটাকে আমাদের মতো করে বুঝে নিয়েছি যে এখানে স্টুডেন্টদেরই যোগ্যতার কথা বলা হচ্ছে, যেটা বাংলাতে উজ্জ্ব আছে। এরপরে কি বলছে, এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা, এখানে ছাত্ররা চলে এসছে, এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। তাহলে ভালো করে বোঝো, এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতিতে এত সময় দেয় ছাত্ররা যে দ্বাদশ শ্রেণীর পাঠ অবহেলিত হয়। তাহলে কি, ছাত্ররা মানে কি আমরা স্টুডেন্ট লিখতে পারি, স্টুডেন্টস dedicate so much
much time to prepare for this entrance examination that they neglect the study of higher secondary। তাহলে কি বলছে, স্টুডেন্ট ডেডিকেট সো মাচ টাইম, ছাত্ররা এই পরীক্ষাতে বা এখানে এতটাই টাইম দেয় যে টু প্রিপেয়ার ফর দিস এক্সাম, এই পরীক্ষার প্রস্তুতির জন্যে ছাত্ররা এতটাই টাইম দেয় যে এখানে আমরা ডেডিকেট কথাটা ইউজ করব। ক্লিয়ার? কারণ তারা এই পড়ার জন্য তাদের মনোনিবেশ করেছে, আমরা ডেডিকেট করেছে তাদের নিজের সময়কে। সো মাচ টাইম টু প্রিপেয়ার ফর দিস এন্ট্রান্স এক্সামিনেশন, এই প্রবেশিকা পরীক্ষার জন্য এতটাই টাইম ব্যয় করেন যে কোন প্রবেশিকা পরীক্ষা, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং, দ্যাট দে, যে তারা নেগলেক্ট দ্য স্টাডি অফ হায়ার সেকেন্ডারি, তারা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সেটাকে একদম দে নেগলেক্ট, তারা অবহেলা করে। তাহলে আমরা ছোট্ট ছোট্ট করে বুঝলাম। পরের সেন্টেন্স কি বলছে, এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ কেউ অকৃতকার্য হয়। তাহলে আমরা কি লিখতে পারি, সাম স্টুডেন্টস fail in higher secondary exam for this। তাহলে কি, সাম স্টুডেন্টস, কোনো স্টুডেন্টস, ছাত্র, ফেল ইন হায়ার সেকেন্ডারি এক্সাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যর্থ হয় ফর দিস, এই কারণে। ক্লিয়ার? তারপরটা কি বলছে, হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো। ভালো করে দেখো, হতাশায় তারা তখন আত্মহননের পথ বেছে নেয় কখনো কখনো। তাহলে আমরা কি লিখতে পারি, সামটাইমস, কখনো কখনো, দে ট্রাই টু কমিট সুসাইড, sometimes they try to commit suicide in despair, মানে হতাশা। তাহলে কি, sometimes they try to commit suicide in despair, sometimes, কখনো কখনো, they try to commit suicide, তারা আত্মহননের মতো পথের জন্য বেছে নেয় বা চেষ্টা করে ইন ডেসপেয়ার, হতাশায় তারা আত্মহননের চেষ্টা করে বা পথ বেছে নেয়। ক্লিয়ার? তারপরটা কি বলছে, শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। ভালো করে দেখো, শিক্ষক ও অভিভাবকদের উচিত ছাত্রদের ঠিকভাবে ভাবতে শেখানো। তাহলে আমরা কি লিখতে পারি, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি of teachers and parents to guide them to think in right direction। তাহলে এখানে কি বলছে, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ টিচার্স, এটা টিচার্সদের দায়িত্ব, অ্যান্ড পেরেন্টস, এটা অভিভাবকদেরও দায়িত্ব, টু গাইড দেম, তাদেরকে গাইড করা বা তাদেরকে ঠিক পথে চালিত করা, টু থিঙ্ক ইন রাইট ডাইরেকশন, তারা যাতে ঠিক পথে চালিত হয়
বা তারা যাতে ঠিক মতো করে ভাবতে পারে, সেই জন্য কাদের দায়িত্ব? টিচার আর পেরেন্টসের। তাহলে এই হচ্ছে আমাদের মেন যে ট্রান্সলেশন, সেটা আমরা করলাম। এরপরে আমি তোমাদের এখানে পেস্ট করে দিয়ে দেবো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে বলছি। ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট হয়ে গেছে, ওখানে আমি পেস্ট করে দেবো, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে দেখলে আমরা কত সুন্দরভাবে ছোট ছোট করে এই ট্রান্সলেশনটাকে করলাম। এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হলেও হতে পারে, কারণ যারা তোমরা সবে ইংরেজিটা শিখছো, যারা তোমরা সবে ইংরেজিটাকে প্র্যাকটিস করছো, তারা হয়তো এত ভালোভাবে এই মুহূর্তে করতে পারবে না, কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমাদের এরম হঠাৎ করে একটা কোয়েশ্চেন চলে আসবে, তোমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে করতে হবে। তাই আমি তোমাদের লাইভ ডেমো হিসাবে এটা দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে করবে। এরপরে তোমাদের কি কাজ হবে? তোমাদের কাজ হবে র্যান্ডাম প্র্যাকটিস করে যাওয়া। এটা হচ্ছে আমি একটা লোয়ার লেভেলের পরীক্ষার এক্সাম্পল দিলাম। এর পরের ক্লাসে একটা আমি WBCS এক্সামের যেখানে একটু অ্যাডভান্স লেভেলের ট্রান্সলেশন থাকে, সেটাও আমি তোমাদেরকে এরম লাইভ ডেমো হিসাবে করে দেখিয়ে দেবো। এরকম করে দেবো, ছোটো ছোটো সেন্টেন্সের মিনিংও বলে দেবো। তাহলে তোমরা যারা ইংলিশে একটু দুর্বল আছো, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা অনবরত প্র্যাকটিস করতে থাকো। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি প্রেসির ক্ষেত্রেও বলে দিয়েছি, এখানেও বলছি, তোমরা বেশি সময় ইউটিউবে ব্যয় করবে না। যদি তোমরা ভাবো অন্যের ট্রান্সলেশন দেখে তোমরা ট্রান্সলেশন শিখে যাবে, তাহলে কিন্তু সেটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তুমি যতক্ষণ না নিজে থেকে ওটা করছো, ততক্ষণ তোমার ডেপথ আসবে না। ক্লিয়ার? আমি তো 100টা ট্রান্সলেশন একদিনে করে দিতে পারি তোমাদের জন্যে, তাহলে কি তোমাদেরকে কোনো লাভ হবে? তোমাদের কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কারণ পরীক্ষা হলে গিয়ে কোনো কমন আসবে না, তোমাকে নিজে থেকেই ওই ট্রান্সলেশনটা পরীক্ষা হলে করে আসতে হবে। তাই আমি যদি তোমাকে সব ট্রান্সলেশন করে দিই, তাহলে কি তোমরা পরীক্ষায় সফল হবে? হবে না। তাই এটাই বাস্তব। ইউটিউবে দেখবে তোমরা অনেক ট্রান্সলেশন পেয়ে যাবে, কিন্তু সেটা তোমরা এক্সাম্পল হিসাবে সেটা নিতে পারো, তোমরা সেটাকে স্ক্রিনশট তুলে এক্সাম্পল হিসাবে নিতে পারো, নিয়ে সেটা কিন্তু তোমরা নিজেদের মতো করো। অন্য কেউ করে দেবে সেই আশায় থাকো না, তাহলে কিন্তু সেটা তোমাদের বড় ভুল হয়ে যাবে। তোমরা পরীক্ষায় সফল হতে পারবে না। আর পরীক্ষায় তো টাইম অনেক কম থাকবে, তোমাকে সেই টাইমের মধ্যে সব কিছু ভেবেচিন্তে লিখতে হবে। তাই র্যান্ডাম প্র্যাকটিস করে যাও, সফলতা তোমরা পাবেই। তাহলে এই আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানাবে কীরকম তোমরা বুঝতে পারলে, কোনটাতে তোমাদের সমস্যা হচ্ছে, আমি যেটা বোঝালাম সেটা তোমরা বুঝতে পারলে কি না, সবটাই জানাবে। তবে আমার ইভ্যালুয়েট করতে বা তোমাদের অ্যান্সার দিতে সুবিধা হবে। আর একটা জিনিস সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, সবার ট্রান্সলেশন যে এক হবে তা নয়। একজন ভালো করবে, একজন খারাপ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ কি, তুমি ওই যে ছোট্ট ছোট্ট সেন্টেন্সের যে পার্টিকুলার যে জিনিসটা বোঝাতে চাইছে, সেইটা তুমি ইংলিশে লিখতে পারছো কি না। কেউ অন্য ওয়ার্ড ইউজ করবে, কেউ আরও ভালো ওয়ার্ড ইউজ করবে, সেটা তোমার দেখার দরকার নেই। তুমি তোমার মতো করে তোমার ভাবনা চিন্তায় তুমি যেরকম ইংলিশ ওয়ার্ড মাথায় নিয়ে আসতে পারছো, অবশ্যই সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রেখে সেটা তুমি তোমার মতো করে করবে। কে কী করছে, কে কী বলছে সেটাই কান দেবে না, নিজের মতো করে যাও, সাফল্য অবশ্যই পাবে। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমরা অন্য ক্লাসে চলে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরপরে আমরা অন্য ক্লাসে চলে যাব।